দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে থাকছি আমি তানসিয়া জ্যোতি। শান্তিপূর্ণভাবে চলছে সাভার ও গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা। দর্শক এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। আমি প্রথমেই চলে যাব সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, কেমন দেখছেন আজকের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল 8টা থেকে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আপনি আশুলিয়াতে কিন্তু বেশিরভাগ কারখানায় খোলা আছে এবং সাভার আশুলিয়া মিলে কিন্তু প্রত্যেকটি কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। কিছু কারখানা কিন্তু অনির্দিষ্টকালের জন্য যেগুলো বন্ধ আছে, বিশেষ করে 14টি কারখানা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে এবং 5টি কারখানা কিন্তু আমরা দেখেছি যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোট বলা যায় যে 19টি কারখানা কিন্তু এই পর্যন্ত উৎপাদনে বন্ধ আছে। কিন্তু সাভার আশুলিয়া এবং ইপিজেড এবং ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো, বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু উৎপাদন পুরোদমে চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে প্রতিটি কারখানার সামনে আমরা দেখেছি যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি তারা কিন্তু কড়া নিরাপত্তায় রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সাভার আশুলিয়ার যে বিভিন্ন সড়ক, বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে যে বাইপাল সড়ক এবং নবীনগর থেকে যে চন্ডা সড়ক, প্রতিটি সড়কে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যদের কিন্তু টহল অব্যাহত রেখেছে এবং এই আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার বিশেষ করে অন্যান্য যে প্রতিষ্ঠান আছে যে ইপিজেড এর বাইরে, সেগুলোও কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহ আগে কিন্তু উৎপাদন তাদের ব্যাহত হয়েছিল, যার কারণে তারা অতিরিক্ত তারা কিন্তু কাজ করে নিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। নির্দিষ্ট সময় যাতে তাদের শিপমেন্ট তারা রপ্তানি করতে পারে এবং এর জন্য আমরা দেখেছি যে বেশিরভাগ কারখানায় কিন্তু পুরোদমে উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং বেশি কর্মঘণ্টা শ্রমিকদের খাটিয়ে নিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত সাভার আশুলিয়ার কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক আপনারা জানেন যেমন যে আজকে আশুলিয়া শিল্পাঞ্চলের এবং গাজীপুরের শিল্পাঞ্চলের সব কারখানা খোলা হয়েছে। গাজীপুরে যাব দর্শক, গাজীপুরে আমাদের সহকর্মী নজরুল ইসলাম আছে, আমরা সেখানকার পরিস্থিতি জানবো। নজরুল যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নজরুল, গাজীপুরে আসলে কলকারখানাগুলো খুলেছে কিনা এবং আরেকটি বিষয়ে জানতে চাইবো যে নিরাপত্তার কি অবস্থা দেখছেন? জ্যোতি, আজ কিন্তু আপনার শান্ত রয়েছে গাজীপুরের পোশাক কারখানাগুলো। আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন এবং কর্মচাঞ্চল্য সেটা কিন্তু গাজীপুরে ফিরতে শুরু করেছে পোশাক কারখানাগুলো। আপনারা জানেন যে বেশ কয়েকদিন অস্থিরতা বিরাজকে কাটিয়ে সেটা কিন্তু আজ কিন্তু আমরা একটি সুন্দর পরিবেশ দেখতে পেয়েছি যে পোশাক কারখানাগুলোর মধ্যে এখানে কিন্তু শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পোশাক কারখানায় তারা যোগ দিয়েছেন এবং গাজীপুরের যে শিল্প অঞ্চল হিসাবে খ্যাত সেটা আপনার সবগুলো প্রতিষ্ঠান বিভিন্ন যে প্রতিষ্ঠান তাদের নিজস্ব যে নিরাপত্তা একটি বলয় সেটা কিন্তু তৈরি করেছেন এবং আপনি জানেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কিন্তু খোঁজ খবর রাখছেন প্রতিটি পোশাক কারখানায়। বাড্ডা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক পলক ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই সঙ্গে সাবেক শিল্পমন্ত্রী নূর মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নিশাত, নুরুল মজিদকে কখন তোলা হতে পারে আদালতে এবং সালমান, দীপুমণি সহ বাকিদের গ্রেফতার দেখানোর বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আমাদের দর্শককে জানাবেন। জি
জি, যেমনটি বলছেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত সিএমএম কোর্টে যে সবশেষ পরিস্থিতি সে অনুযায়ী যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, আজকে সকাল 8টার দিকে এখানে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, একই সাথে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বাণিজ্যিক উপদেষ্টা সালমান এফ রহমানকে এখানে আদালতে আনা হয়েছে এবং তার পরপরই 8 থেকে আনার পরেই এখানে শুনানি শুরু হয়। মূলত তাদের যে রিমান্ড ছিল সেই রিমান্ড শুনানি চলছিল, পরবর্তীতে তাদেরকে আবারও রিমান্ড দিবে কিনা সে বিষয়ে শুনানি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে আসলে কারাগারে আদালত থেকে কারাগারে পাঠানো হয় এবং আমরা এখানে যে বিষয়টি সেখানে জেনেছি মূলত 8টার দিকে তাদেরকে আদালতে আনা হয়েছে এবং ডিবি গুলশান জোনের যে পুলিশ পরিদর্শক জিয়াদ হোসেন আসামিদেরকে মামলায় যে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রথমে তাদেরকে গ্রেপ্তার আবেদন করেন এবং পরবর্তীতে তারা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে আদালতের সেখানে আরাফাতুল রাকিবের আদালতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেটি মঞ্জুর করা হয়েছে। এবং একই সাথে যদি জানিয়ে রাখি মূলত যে গত 20 জুলাই অর্থাৎ বিকেল 3টা মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্টের সামনে যে আসামিরা গুলি চালিয়েছে এবং সেই গুলির ঘটনায় হাফিজুল নামে একজন নিহত হয় এবং সেই ঘটনায় কিন্তু 169 জনকে আসামি করে নিহতের বাবা একটি মামলা দায়ের করেন এবং সেই মামলায় মূলত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং সেই সাথে আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে 71 টিভির সিইও মোজাম্মেল বাবু তাকেও আদালতে নিয়ে আসা হয়েছে এবং বাড্ডার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং সেই সাথে যে আমরা জেনেছি আজ ভোর 6টার দিকে যে সাবেক রেলমন্ত্রী নুরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাকে আদালতে নিয়ে আসা হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং সেক্ষেত্রে যেহেতু ঢাকার বাইরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেক্ষেত্রে এখানে এখন পর্যন্ত যে নিয়ে আসার বিষয় আমরা ডিবি থেকে যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে কখন নাগাদ অর্থাৎ আদালত যখন চাইবে তখনই কিন্তু তাকে এখানে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত এখানে আমরা সেই মসজিদের বিষয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা এখানে পাইনি। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে ঘরবন্দি হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। দর্শক নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, বর্তমানে পদ্মা তীরের কি অবস্থা দেখছেন এবং পানিবন্দীদেরকে সহায়তায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের দর্শককে জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন আমি আজকে সকাল থেকে কিন্তু শিবগঞ্জ এবং সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় খোঁজ খবর রাখছিলাম। এরই মধ্যে সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর, মনাকসা এবং উজিরপুর ইউনিয়নের প্রায় 6 থেকে 6.5 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 1.5 হাজারের অধিক কিন্তু ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। আপনাদেরকে আমি বলে রাখি যে সহায়তার যে বিষয়টি বলছিলেন কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং শিবগঞ্জ উপজেলার যে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে তিনি কিন্তু তালিকা চেয়েছেন, তিনি তালিকা পেলেই কিন্তু তারা ত্রাণ সহায়তা তাদের মাঝে পৌঁছে দিতে চান। আমি এই মুহূর্তে একটু সংযুক্ত করতে চাই একেবারে পদ্মা পাড়ের বাসিন্দা পাঁকা ইউনিয়নের বাসিন্দা রাসেল রাডার সাথে। রাসেল সাহেব, আপনি একটু আমাদেরকে জানাবেন, আপনি তো পদ্মা পাড়ে বসবাস করেন, আসলে আপনার পদ্মার এলাকার অবস্থা কি একটু যদি সংক্ষেপে জানান। আমাদের পদ্মার ওই জায়গাটা হচ্ছে ফারাক্কা বাঁধ থেকে মোটামুটি 20 কিলোমিটার পার্শ্ববর্তী এলাকা। আমাদের বলা যেতে পারে প্রায় 90% ঘর বাড়ি পানি বন্দী অবস্থায় আছে, তবে 10% বাড়িতে বন্যার পানি ঢুকেছে আর সবগুলোই ফসলি জমি প্রায় বন্যার পানিতে তলিয়ে গেছে। যদি খুব শীঘ্র এই বন্যা নেমে যায় তাহলে আমরা কোনো রকম বাঁচবো, আর বন্যার পরিস্থিতি যদি দেরি হয় তাহলে আমাদের এলাকার কৃষকরা সহ সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে। আসলে এখন মানে মাঠে কি কি ফসল আছে? এখন ম্যাক্সিমাম যেগুলো ছিল আমাদের প্রধান ফসল কলাই, মাসকালাই, যেটা আমাদের চরাঞ্চলের মানুষের মাসকালাই এটার উপরে সারা বছর নির্ভরশীল। আমরা যে মাঠে মাসকলাই গুলো ফেলেছিলাম, বপন করা হয়েছিল সেগুলো ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। এর জন্য ম্যাক্সিমাম কৃষকরা হতাশ। এছাড়া অন্যান্য ফসলগুলো এখন সবগুলো ফসল পানির নিচে। জি, ধন্যবাদ রাসেল রহমান আপনাকে। জি,
দর্শক যদি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন পর্দাপাড়ার বাসিন্দা রাসেল, আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জের 6টি ইউনিয়নের মধ্যে পানিবন্দী রয়েছে। আপনাদেরকে বলে রাখি, সকালে আমার সাথে কথা হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা এস.এম. আহসান হাবিবের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন উজালের ঢলে গত সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মায় পানি বিপদ সীমা ধরা হয়েছে 22.5 সেন্টিমিটার। বর্তমানে পদ্মার পানি বিপদ সীমার মাত্র 71 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু উপজেলা প্রশাসনের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু পদ্মা পাড়ের যে ওই পারে পাকা, নারায়ণপুর এবং দুর্লভপুরের যে বাসিন্দারা আছে তাদের সাথে কথা বলার জন্য এবং তাদের যে পরিস্থিতি সচক্ষে দেখার জন্য তারা কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু যেতে পারেননি। তবে খুব শীঘ্র ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তাদের তালিকা করে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে সহায়তা করা হবে এবং কৃষি বিভাগের লোকজন কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে। তারা আসলে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, বিশেষ করে এই অঞ্চলের মাসকলাই আসলে গুরুত্বপূর্ণ একটি ফসল। এই মাসকলাই বিক্রি করে কিন্তু কৃষকদের সম্বল হয় এবং হচ্ছে কি যে তারা বেঁচে থাকে। দর্শক, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমাদের সহকর্মী তারেক রহমান যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। দেশে আবারও প্রকোপ বাড়ছে ডেঙ্গুর, দিন দিন বাড়ছে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। দর্শককে নিয়ে মাগুরার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জয়ন্ত জোয়ারদার। মাগুরা 250 সদর হাসপাতালে ডেঙ্গু রোগী রয়েছে 7 জন। এখানে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত এই 2 মাসে মাগুরা ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 53 জন। সেখানে বর্তমানে 7 জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। তবে মাগুরা সিভিল সার্জন ডক্টর শামীম কবিরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা বলছিলেন, মাগুরাতে 4টি উপজেলা রয়েছে এবং 4টি উপজেলাতেই কমিউনিটি ক্লিনিক রয়েছে। সেই কমিউনিটি ক্লিনিকগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং স্বাস্থ্যকর্মী রয়েছে যারা মাঠ পর্যায়ে রয়েছে তাদেরকে কিন্তু ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য যে সকল পরামর্শ দেওয়ার কথা রয়েছে তারা কিন্তু সকল পরামর্শগুলো দিচ্ছেন। তবে মাগুরা 250 সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর বর্তমানের সংখ্যা রয়েছে 7 জন। তারা কিন্তু সাধারণ রোগীদের সাথেই কিন্তু চিকিৎসা নিচ্ছিলেন, এমনটা চিত্র আমরা দেখছিলাম। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে অবস্থান সংকুলনের কারণে কিন্তু তারা আলাদা ডেঙ্গু রোগীর যে ওয়ার্ড করা প্রয়োজন ছিল সেটা কিন্তু তারা এখনো করতে পারেনি। তবে তারা চেষ্টা করছেন যে ডেঙ্গু রোগীগুলোকে আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়ার জন্য। তবে সাধারণ রোগীরা যেটা অভিযোগ করছেন যে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করাচ্ছেন, এটা আসলে সাধারণ রোগীদের কিন্তু একটা ঝুঁকি থেকে যায়, তেমনটাই বলছিলেন এই সাধারণ রোগীরা। তবে এখানকার হাসপাতালের চিত্র যেটা বলছিলাম যে 250 সদর হাসপাতাল কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই আসলে হয়েছে, কিন্তু সেটার কার্যক্রম এখনো চলেনি, 100 বেড দিয়েই কিন্তু চলছে। তবে ডেঙ্গু ওয়ার্ডে বা পুরুষ ওয়ার্ড মেডিসিন ওয়ার্ডের ডাক্তার সংখ্যা রয়েছে কিন্তু এখানে 5 জন এবং এখানে বেড সংখ্যা রয়েছে 45টা। তবে প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং সাধারণ রোগীর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। এখানে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে যে সকল নার্সরা রয়েছে এবং সিনিয়র স্টাফ নার্স রয়েছেন, মুবাশশারা বেগম, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলছিলেন যে এখনও কিন্তু ডেঙ্গু রোগীতে মৃত্যুর সংখ্যা বাড়েনি। তবে এই ডেঙ্গু রোগীর যারা আসছেন তারা অধিকাংশ কিন্তু বাইরে থেকে আক্রান্ত হয়ে কিন্তু মাগুরাতে আসছেন, এমনটাই বলছিলেন। এই ছিল মাগুরার সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি। বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জনগণের সাথে আমরা কথা বলবো আমাদের নেগোসিয়েশন এজেন্ডাটা ঠিক করার সময়। আরেকটা কথা হচ্ছে যে প্রায় সময় একটা দাবি উঠে যে আন্তর্জাতিক আদালতে যান না কেন। এটা একটু বুঝতে হবে, আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না, 2টা রাষ্ট্রকে পক্ষ হতে হয়। আপনি ইউরোপের দেশে দেখবেন তারা যেতে পারে, কারণ তাদের মধ্যে একটা পলিটিক্যাল ইন্টিগ্রেশন আছে। আমাদের ক্ষেত্রে নদী একটা পানির প্রবাহ, প্রাণ সত্তা শুধুমাত্র তা না, আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি, আমাদের ক্ষেত্রে নদী অর্থনীতি, নদী কৃষি, নদী সেচ। নদী এখন আর নদী নাই, এটা যে একটা জীবন্ত সত্তা বা একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে দেখবো। সিবিডির কথা বলেছে, কিন্তু সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই উপমহাদেশে দেখা হয় না। আমরা যদি যেটাকে তথাকথিত সফল বলা হয়
পাকিস্তান এবং ভারতের মধ্যে জলরাশি ভাগাভাগি, সেটাও কিন্তু এখন আটকে গেছে রাজনীতির কারণে। ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে আগাবো, বৈশ্বিক বাস্তবতায় তো নেই, আমাদের উপমহাদেশীয় বাস্তবতায়ও কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এই জন্য নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয়, তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয়। আমার অবস্থানটা হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করব। সেই জন্য আমি ভারতের সাথে কথা বলবো, নেপালের সাথে কথা বলবো, চীনের সাথে কথা বলবো, কিন্তু আগ্রহটা বেশি থাকে ভারতকে আমরা কি বললাম সেটা। হ্যাঁ, এটাকে যেহেতু আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্গিকের কারণে এইটাও একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছ থেকে জানতে চায়। এখানে যেটা ইউরোপের কথা বললাম, ইউরোপ একটা মহাদেশ হিসেবে যেভাবে তাদের পলিটিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে, আমাদের সাউথ এশিয়াতে তো তা হয়নি। ফলে সার্ককে অ্যাক্টিভেট করা, আসিয়ানের সদস্যভুক্ত হওয়া, এগুলোর কথা আমরা এখন ভাবছি, যাতে আমাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডিংটা ওইটা বিভিন্ন ফোরাম থেকে আমরা তুলতে পারি। এবার আরো দুটো কথা বলে শেষ করি। একটা হচ্ছে যে আমাদের এক হচ্ছে নদীর সাথে পানি ভাগাভাগি, এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জড একটা এজেন্ডা। পানি ভাগাভাগির চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে, চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে, শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না। সঙ্গত কারণে এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে। এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই। যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভারী কতটুকুন ভারী। এটা কি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভারী? 200-র উপরে উঠলেই ভারী, এবার তো 500-600-র উপরে উঠে গেল। কাজে ভারী বললে আমরা বুঝি না কতটুকুন ভারী, এটা আমাদেরকে জানাতে হবে। আর তারপর হচ্ছে, যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে, তখন প্রতিবেশী দেশকে যদি গুড নেইবারলিনেস প্রিন্সিপাল যেটা আমরা বলি, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নাই, নো হার্ম প্রিন্সিপাল, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নাই, এগুলো প্রথাগত অধিকার, সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমাদের ওদিকে চলে আসবে, তখন আমরা সতর্ক হতে পারি। আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না, তার প্রকোপটাকে আটকাতে পারবো না, কিন্তু আমরা সতর্ক হতে পারি। এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ঙ্করী বন্যা বাড়বে, তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। এই করলে অন্তত আমরা যে 29 জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারতাম। আর যেহেতু উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি সেখানেই ছিলাম। স্থিতিশীলতা নেই নিত্যপণ্যের বাজারে, চলছে দামের ওঠানামা। সিলেটের বাজার পরিস্থিতি তুলে ধরছেন সহকর্মী খালেদ আহমেদ। সিলেটে নিত্যপণ্যের দাম প্রতিদিনে হু হু করে বাড়ছে। বিশেষ করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতা যারা রয়েছেন, যারা দিন আনেন দিন খান, তারা কিন্তু ভীষণ কষ্টে রয়েছেন। ক্রেতারা অভিযোগ করছেন যে বিক্রেতারা নানা অজুহাতেই পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের আম্বরখানা এলাকায়। এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সবজির দাম এই গেল কয়েকদিনে প্রতি কেজিতে 10 টাকা করেই, প্রায় প্রতিটি সবজির দাম 10 টাকা করেই বেড়েছে। আজকে কিন্তু সিলেটে সবজির চিচিঙ্গা বিক্রি হচ্ছে
60 টাকা কেজি দরে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, শসা বিক্রি করছেন বিক্রেতারা 50 টাকা কেজি দরে, লাউ প্রতি পিস 80 টাকা কেজি দরে, টমেটো 150 টাকা, গাজর 200 টাকা, কাঁচামরিচ 250 টাকা, কেরালা 80 টাকা এবং পেঁপে 40 টাকা, পটল 60 টাকা এবং বাঁধাকপি 60 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। আমরা বিশেষ করে এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সবজির মৌসুম শুরু না হওয়ায়, অর্থাৎ শীতকাল শুরু না হওয়ায় কিন্তু সবজির দাম প্রতিদিনই বাড়ছে। শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সিলেটের সবজির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন এখানকার বিক্রেতারা। আমরা সিলেটের বাজারে আজকে বিশেষ করে ব্রয়লার মুরগির দাম দেখেছি 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গতকালও 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কেজিতে প্রায় 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একইভাবে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রতি পিস 580 টাকা দরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে এবং গরুর মাংস স্থিতিশীল রয়েছে বলা যায়, সেটি 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে আজকে আমরা বিশেষ করে নিত্য পণ্যের বাজারে গিয়েছিলাম, সেখানে দেখেছি পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, যেটি গতকালকে পর্যন্ত 180 টাকা কেজিতে বিক্রি হয়েছিল। রসুন 210 টাকা, আদা 280 টাকা, আলু 60 টাকা এবং চাল মিনিকেট যেটি সেটা 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং কাটারি বুক যেটি সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তো আমরা বিশেষ করে এখানকার ক্রেতারা যারা, তারা বলছেন যে প্রতিদিন যেভাবে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটি তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। যারা দিন আনেন দিন খান, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা বলছেন যে এভাবে যদি নিত্য পণ্যের দাম প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে তাদের জীবনযাপন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে যাবে। তো এই ছিল সিলেটের নিত্য পণ্যের বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ। সিলেটের বাজার দর নিয়ে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ। ঘনিয়ে আসছে দুর্গাপূজা, ব্যস্ততা বাড়ছে প্রতিমা শিল্পীদের, নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিকৃতি। দর্শকে নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আমি প্রথমে চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, প্রতিমা কারিগরদের ব্যস্ততা কেমন দেখছেন এবং পূজা নিয়ে আসলে তারা কি বলছেন? ধন্যবাদ। সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটি, সেটি হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারের যে সনাতন ধর্মাবলম্বী যে পাড়াগুলো রয়েছে, সেই পাড়াগুলায় চলছে উৎসবের। বিশেষ করে যে মণ্ডপগুলায় পূজা অনুষ্ঠিত হবে, সেই মণ্ডপগুলায় চলছে প্রতিমা তৈরির কাজ। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে, মাটির কাজগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং কারিগররা দিন রাত পরিশ্রম করে এই প্রতিমা তৈরি করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে সেইগুলা দেখে রঙের কাজ ইতিমধ্যেই শুরু করবে। তবে মৌলভীবাজার জেলায় যে চা বাগান এলাকায় সহ প্রায় সারা জেলায় 7টি উপজেলায় 993টি পূজা মণ্ডপে বা পূজা অনুষ্ঠিত হবে। এই পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং সেতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং বৈঠক করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পূজার 3 দিন আগ থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সচেষ্ট থাকবে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই পূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারে যে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীর মধ্যে, তা ছড়িয়ে পড়েছে সর্বত্রভাবে এবং পূজা মানুষের মধ্যে যে আমেজ সেটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাকে বিষয় বলতে চাই যে মৌলভীবাজারের যে চা বাগান, সেখানে অধিকাংশ চা বাগান শ্রমিকরাই সনাতন ধর্মাবলম্বী, যার কারণে এই জায়গায় পূজার উৎসবের আমেজটা অন্যরকম। অর্থাৎ মৌলভীবাজারে পূজা মণ্ডপগুলার প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, রঙের কাজ 2-1 দিনের মধ্যেই শুরু হবে এবং যেগুলা প্রতিমাগুলা সেখানে পূজা মণ্ডপে পাঠিয়ে দেওয়া হবে বলে আমাকে কারিগররা জানিয়েছেন। কারিগর একটা বিষয় জানিয়েছেন যে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির কারণে এবার তাদের যে খরচ যাচ্ছে, খরচের সাথে তাদের অনেকটাই
আয় ইনকামটা অনেকটা কম হবে। কারণ গত বছর তারা যে পূজা মণ্ডপের প্রতিমা তৈরি করতে লক্ষাধিক টাকা অর্ডার পেয়েছিলেন, এবার সেখানে 25 থেকে 30,000 টাকার অর্ডার এক একটা প্রতিমা তৈরিতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক পূজা মণ্ডপের প্রতিমা তৈরির সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী জয়পুরহাট প্রতিনিধির কাছে, তিনি তার এলাকার সর্বশেষ পূজা প্রতিমা তৈরির বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। কুটি, আপনি মৌলভীবাজারের প্রতিমা তৈরি নিয়ে এবং পূজার খবর নিয়ে আপনি জানাচ্ছিলেন। তো আমি একটি জয়পুরহাটের প্রতিমা তৈরির যে এবং পূজার যে খবর একটু জানাতে চাই। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে জেলাতে কিন্তু 289টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। এই পূজা আগামী 9 তারিখ থেকে, আগামী মাসের 9 তারিখ থেকে কিন্তু উদযাপন হবে। তো এই উপলক্ষে কিন্তু প্রতিমা তৈরিতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার যে প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা। তো এখানে আপনি দেখছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় যে মাদারগঞ্জ দুর্গা পূজা মণ্ডপে আর কি। তো এখানকার যে একজন আয়োজক আছে কমিটির, তার সঙ্গে একটু জানতে চাই যে আপনারা কি ভাবে আয়োজন করছেন, কি নিরাপত্তা ব্যবস্থা কেমন, একটু জানাবেন। ধন্যবাদ। আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের আয়োজনের কোনো কমতি নেই। আমরা পুরোপুরি আয়োজনেই এবার সিদ্ধান্ত নিয়েছি। আর নিরাপত্তার দিক যেটা, সেটা সবার সঙ্গে কথা বলা, আমাদের যোগাযোগ চলছে, তারা পূর্ণ নিরাপত্তা দিবে। তাছাড়া আমাদের স্থানীয় মানুষেরাও আছে। মোট কথা মিলিতভাবে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে পার করতে পারবো বলে আশা রাখছি। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু মিটিং চলছে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শারদীয় দুর্গা উৎসব নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে জ্যোতির কাছে চলে যাচ্ছি। জ্যোতি, প্রতিমা তৈরির খবর জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে সালেহ লাইকুটি এবং জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।